আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে জনমনে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেলেও পক্ষে বিপক্ষে চলছে নানামুখী সমীকরণ। দ্রুত নির্বাচন না হওয়ার ব্যাপারে যেমন আমরা সক্রিয় রাজনীতি দেখছি, তেমন নির্বাচন আদায় করে নিতেও তৎপর রাজনৈতিক দলগুলো। এমন বাস্তবতায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের ঘোষণা এলেও নির্বাচন কেন্দ্রিক সকল জটিলতার অবসান হয়েছে এমনটি পরিষ্কার করে বলা যাচ্ছে না। সেই সঙ্গে জুলাই সনদের স্বাক্ষর নিয়েও তৈরি হয়েছে সন্দেহ সংশয়। রাজনীতি, নির্বাচন ও জুলাই সনদ, এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। আছেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব। সেই সঙ্গে আরো আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচনের ঘোষণা দিয়েছে। সম্প্রতি এনসিপির এক নেতা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির প্রশ্ন, কোন অধিকার বা যৌক্তিকতায় নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচনের ঘোষণা এলো, কিন্তু জটিলতার অবসান কেন হচ্ছে না? দেখেন, একটা গণতান্ত্রিক পরিবেশে সবাই তো যার যার মতামত ব্যক্ত করবে, এবং সেটা যাতে ব্যক্ত করতে পারে সেই জন্যই তো আসলে নির্বাচন বা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টাটা অব্যাহত আছে। এখন কারো কারো মনে হতেই পারে যে, তার কাছে মনে হতে পারে যে নির্বাচনের জন্য আরও বেটার পরিবেশ দরকার। এটা তার নিজস্ব অভিমত। আবার কেউ কেউ মনে করতে পারে যে এটা এই মুহূর্তেই আসলে যে সিদ্ধান্ত মাননীয় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া দরকার এখন থেকেই। তো এটা যার যার রাজনৈতিক অভিমত, এবং একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশের মধ্যে এই ধরনের অভিমত সবারই থাকবে। আমরা সবার অভিমতটাকেই শ্রদ্ধা জানাই। আমাদের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার ভারটা তুলে দেওয়া। পাশাপাশি আরও কিছু প্রত্যাশা আছে মানুষের, সেই প্রত্যাশাগুলোরও কিছু দৃশ্যমান অগ্রগতি সাধন করা। তো সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাতে কেউ কেউ হয়তো সন্তুষ্ট, কারো মনে হতে পারে যে তারা এখানে আরও বেশি কিছু করার ছিল বা আরও কিছু আছে। এটা একেবারেই রাজনৈতিক দলগুলোর নিজস্ব মতামত। এখানে সরকারের আসলে খুব একটা বক্তব্য নেই। কিন্তু আমরা বিগত সময় দেখেছি যে নির্বাচন ব্যবস্থা বলা হতো যে নির্বাচনে গিয়েছে, বিগত 3টে বিতর্কিত নির্বাচনের পর ভিন্ন প্রেক্ষাপটে ত্রয়োদশ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কতটা চ্যালেঞ্জে পড়েছে সরকার? বাংলাদেশের মতো দেশে আসলে, যেখানে এটা একটা নির্বাচন, তো সবসময় চ্যালেঞ্জিং। আর এইবার তো চ্যালেঞ্জ অন্যবারের চেয়ে অনেক বেশি। কারণ আগে নির্বাচনের সময় আইন শৃঙ্খলাটা বজায় রাখাটা একটা বড় চ্যালেঞ্জ সবসময়, এটা সব নির্বাচনেই। আর এইবার এটার সাথে আরও যোগ হয়েছে কিছু এক্সটার্নাল কিছু থ্রেট। বা এক্সটার্নাল থ্রেট বলতে এইটা যে আমাদের দেশেরই কিছু মানুষ দেশের বাইরে বসে নির্বাচন বিরোধী কথাবার্তা বলছে, বা নির্বাচন যাতে বানচাল হয়, না হতে পারে, সেজন্য উস্কানিমূলক। এই এক্সটার্নাল থ্রেটের যে কথা বলছিলেন, সেটির আসলে আমাদের রাজনীতিতে প্রভাব কেমন পড়ে? না, সেটার তো প্রভাব থাকতে পারে। কারণ আপনার সব মানুষ তো আর পালিয়ে যায় না, তাদের অনেক তো ভগ্নাংশ বিভিন্ন পকেটে তো আছে, এবং তারা তো চেষ্টা করবে আপনার নির্বাচনটাকে বানচাল করার জন্য, দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য। তাদের তো একটা চেষ্টা আছেই, এবং এই বিষয়ে তাদের চেষ্টাগুলো কিন্তু বিভিন্ন সময় আপনারা দেখেছেন তারা কিভাবে চেষ্টা করেছে, বা গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে এই চেষ্টাগুলোকে নস্যাৎ করেছে। এটা আপনারা দেখেছেন, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। এটা যখন নির্বাচন নিয়ে থ্রেটগুলো অ্যাসেস করা হয়, আমরা দেখেছি এর মধ্যেই কয়েকটা পর্যায়ে এই থ্রেটগুলো অ্যাসেস করা হয়েছেও। এটা সরকারিভাবেও আমরা দেখেছি যে এই থ্রেটগুলো অ্যানালাইসিস করে কী কী ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে। আমি সেই ধরনের কয়েকটা আলোচনাতে উপস্থিত ছিলাম। তো এই থ্রেটগুলো অ্যাসেস করে থ্রেটগুলোকে মিটিগেট করার জন্য যা যা দরকার সেই পদক্ষেপগুলো সরকার নিচ্ছে, এবং আমরা আশা করি যে শেষ পর্যন্ত এগুলো আসলে খুব বড় কোনো ধরনের প্রতিবন্ধকতা নির্বাচনের জন্য তৈরি করতে পারবে না। কিন্তু জনগণ দীর্ঘদিন নির্বাচন বিমুখ ছিল, সেই জনগণকে নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে? এবং আমরা যদি গ্রহণযোগ্যতা নিশ্চিতের কথা বলি, ত্রয়োদশ নির্বাচনে গ্রহণযোগ্যতা নিশ্চিতে সরকারের কি পদক্ষেপ থাকবে? ধন্যবাদ আপনাকে। গ্রহণযোগ্য একটা নির্বাচনই তো আসলে সরকারের মূল লক্ষ্য। শুধু গ্রহণযোগ্য শব্দটা বললে হবে না, নিরপেক্ষ,
অবাধ, আপনার সুষ্ঠু। অবাধ, সুষ্ঠু এবং সুশৃঙ্খল একটা নির্বাচন, যে নির্বাচনটা আমরা মনে করি যে উদাহরণ হয়ে থাকবে পরবর্তী সময়ের জন্য। তো এইরকম একটা নির্বাচন করার জন্য যে পদক্ষেপগুলো প্রয়োজন সেগুলো বিভিন্ন পর্যায়ে নেওয়া হচ্ছে। আপনার আইন শৃঙ্খলা তো অবশ্যই একটা বড় বিষয়। তারপরে প্রশিক্ষণ একটা বড় বিষয় আছে এখানে, কারণ আপনি জানেন যে ভোটাররাও অনেকে ভুলে গেছে আসলে কিভাবে ভোট দিতে হয় জাতীয় নির্বাচনে। আর নতুন ভোটার যারা আছে তারা তো আসলে ভোটে দিতে পারেনি অনেক বেশ কয়েকটা নির্বাচন। সো ভোটারদের প্রশিক্ষণ করার বিষয় আছে, প্রশিক্ষিত করার বিষয় আছে, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করার বিষয় আছে, নতুন প্রযুক্তির ব্যবহার সেগুলো সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীকে একটা সম্যক ধারণা দেওয়ার একটা বিষয় আছে। এই প্রস্তুতিগুলো কিন্তু অলরেডি আপনার শুরু হয়ে গিয়েছে। আরেকটা জিনিস এইবার একটা আপনি যদি খেয়াল করে দেখেন, মানুষের মধ্যে কিন্তু একটা স্বতঃস্ফূর্ততা আছে, মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কারণ এই যেই কথাটা বললাম, অনেকদিন কিন্তু বিভিন্ন ভোট না জনমত হওয়াতে, জরিপে আমরা ভিন্ন চিত্রও দেখতে পাচ্ছি। না ঠিক আছে, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু জেনারেলি এটা তো একটা অ্যাকসেপ্টেড একটা বিষয় যে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তারা চায় যে তারা তাদের একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে, এটা আমরা সবাই এক্সপেক্ট করি এবং আমরা এটা দেখতেছিও, মানুষের কথাবার্তায় সেটা আছে। কারো কারো হয়তো মনে হতে পারে যে হ্যাঁ, নির্বাচনের জন্য আরেকটু সময় নিলে নির্বাচনটা আরও বেটার হবে, কিন্তু আমরা মনে করি এই মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেই সময়টা ঘোষণা করেছেন, উনি তো সার্বিক দিকগুলো বিবেচনা করেই, সরকারের সীমাবদ্ধতাগুলো বিবেচনা করেই কিন্তু উনি আসলে এই সময়টার কথা বলেছেন, এবং উনি মনে করেছেন যে হয়তো এই সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের নানা অভিমত আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর মাঝে যে অনৈক্য তৈরি হয়েছে, এই সুযোগে আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে নির্বাচনের আগে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিষয়ে নির্বাচনের আগে কোনো সিদ্ধান্ত আসবে কি? আওয়ামী লীগের বিষয়টা তো আদালত সিদ্ধান্ত দেবে, কারণ আওয়ামী লীগ যে কাজগুলো করেছে বা তাদের জুলাই গণ অভ্যুত্থানে যে ভূমিকাগুলো দেখেছে, এগুলো অলরেডি বিচার প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছে। এবং আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম নিষেধাজ্ঞার যে বিষয়, নির্বাচনী কার্যক্রম নিষেধাজ্ঞার যে বিষয়টা এসেছে, সেটা তো আপনার একেবারে অনির্দিষ্টকাল কোনো কালের জন্য না। সেটা বলা হয়েছে যে পেন্ডিং ট্রায়াল। বিচারে যদি আওয়ামী লীগের ভূমিকা সেরকম প্রমাণিত হয় যে না, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অপরাধ করেনি, তাহলে তারা রাজনৈতিক প্রক্রিয়া ফিরে আসবে। আর যদি বিচারে তাদের ভূমিকাটাও আসলে বিচারকরা পর্যালোচনা করে তারা একটা সিদ্ধান্ত দেন, তাহলে পরবর্তীতে সরকার সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। এটা একটা এখন একেবারেই একটা বিচারিক প্রক্রিয়ার বিষয়। এখানে নির্বাচন কমিশন বা সরকারের এই মুহূর্তে আসলে নতুন করে আর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু কিছু যদি নেই। যুক্ত করি, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি অভিযোগ করেছেন আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদের জাতীয় পার্টির হয়ে নির্বাচনে নিয়ে আসার পায়তারা চলছে। এ বিষয়ে সরকার অবগত কিনা? নির্বাচনে কার ইমেজ ভালো কার ইমেজ খারাপ এটা তো বিষয় না। নির্বাচন যখন হবে, দেশের প্রত্যেকটা নাগরিকেরই তো নির্বাচন করার অধিকার আছে। তার যদি নির্বাচনের জন্য যে আইনগুলো রাষ্ট্রে বহাল আছে, এই আইনের মধ্যে থেকে দেশের যে কোনো নাগরিকের নির্বাচনে অংশ নিতে পারে। কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করবে সেটা সেই রাজনৈতিক দল বা সেই ব্যক্তির সিদ্ধান্ত এখানে। আর এটা ঠিক যে কাউকে যদি কোনো অপরাধী বা আওয়ামী লীগের যারা এই যে জুলাই হত্যাকাণ্ডের সাথে আসলে সম্পৃক্ত থাকার যাদের অভিযোগ আছে, কিন্তু তাদের মধ্যে কোনো অনুতাপ নাই কিংবা তাদের মামলা বিচারাধীন আছে, সবার বিচার হয়তো আমরা জুলাইয়ের আগে যতজন অভিযুক্ত আছে সবার বিচার শেষ নাও হতে পারে। এরকম অভিযুক্ত খুনি যারা বা খুনের দায়ে অভিযুক্ত বা যাদের হাতে রক্ত লেগে আছে, এরকম কেউ যদি আইনের ফাঁক গলে নির্বাচনে আসেও, তাহলে দেশের মানুষ অবশ্যই আমরা বিশ্বাস করি তাদেরকে প্রত্যাখ্যান করবে। এটা নিয়ে এত শঙ্কিত হওয়ার কিছু নেই। ধন্যবাদ জানাচ্ছি আবুল কালাম আজাদ মজুমদার। রাশিদ খান, বর্তমান বাস্তবতায় বিএনপি বলছে জনগণ ভোট দিতে মুখিয়ে আছে, ফলে দ্রুত নির্বাচনই একমাত্র সমাধান। জামায়াত বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এনসিপির দাবি আগে বিচার সংস্কার, এরপর নির্বাচন। এই যে ত্রিমুখী বাস্তবতা, এই বাস্তবতার নিরিখে ফেব্রুয়ারিতে নির্বাচন বিলম্বিত হবার কোনো শঙ্কা তৈরি হয় কিনা? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার মনে হয় যে ভাই যেটি বললেন, তিনি তো আসলে সরকারের প্রতিনিধি। মানুষ ভোট দিতে মুখিয়ে আছে, অর্থাৎ বিএনপি যে কথা বলেছে ভাইয়ের কথার মধ্যে আমি কোনো পার্থক্য পাইনি। এবং আমিও তো মানুষের কাছে যাই, গণসংযোগ করি। মানুষ আসলে নির্বাচন চায় এবং নির্বাচনের আগে মানুষের প্রত্যাশা বিচারের একটা প্রক্রিয়া সরকার মানুষকে দেখাক, অন্তত দৃশ্যমান কিছু বিচার করা, যারা বড় বড় অপরাধী ছিল তাদের বিষয়ে সরকারের কার্যকর যে পদক্ষেপ সেটা মানুষ দেখতে চায়।
এবং ঐক্যমতের ভিত্তিতে যে রাষ্ট্র সংস্কার ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশন দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে তারা মোটামুটি একটা মীমাংসার জায়গায় এসছে। তো এই মীমাংসার জায়গায় আসার প্রেক্ষিতে তারা সংস্কার চায়। সরকারের পক্ষে যতগুলো সংস্কার এই সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব সেটি সরকার বাস্তবায়ন করবে, যতটুকু পারবে না পরবর্তী সরকার আসার পরে যাতে করে এই সংস্কার বাস্তবায়ন করে সেই লক্ষ্যে তাদের কমিটমেন্ট নেওয়া, তাদের লিখিত বক্তব্য নেওয়া, তাদের স্বাক্ষর নেওয়া, অর্থাৎ যত ধরনের আইনগত প্রক্রিয়া আছে সেটা সরকার অবলম্বন করবে। অর্থাৎ মানুষ সংস্কার, বিচার, নির্বাচন তিনটার প্রতি কিন্তু মানুষের পূর্ণ মনোযোগ রয়েছে। তো সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা স্বাভাবিকভাবে কয়েকবার তারা দেশ শাসন করেছে, তাদের তো অভিজ্ঞতা আছে। জামাত ইসলাম তারা নতুনভাবে যে দাবি উত্থাপন করছে যে নিম্ন কক্ষে পিয়ার, দেখেন এর আগে কখনোই জামাত ইসলাম কিন্তু এই বিষয়ে বক্তব্য দেয়নি। এটা আসলে বাংলাদেশের ইতিহাসে খুবই নতুন। যেমন ইসলামী আন্দোলন তারা বিভিন্ন সময় কিন্তু পিয়ারের পক্ষে বক্তব্য দিয়েছে। আমি নাম মেনশন করতে চাই না, তবে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার কথা হয়েছিল, তার রেফারেন্স দিয়ে আমি বলতে চাই, তিনি বলেছিলেন দেখেন যদি আসলে নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে ভারত বাংলাদেশকে নিয়ে খেলবে। এদেশে যারা আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের আছে অনেকে মনে করে যে তারা সবসময় আওয়ামী লীগকে ভোট দেয়। তো সেক্ষেত্রে নানান ধরনের ইকুয়েশন আছে। প্লাস আমাদের পাহাড়ে যে সকল জনগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু অনেক সময় অনেক ধরনের ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশে এক ধরনের বলা যায় জাতিগত বিভেদ বা ধর্মীয় বিভেদ সৃষ্টি হতে পারে। হিন্দুরা মনে করলো যে আমাদের হিন্দু ভোট এইভাবে অমককে দিতে হবে, মুসলমানরা মনে করলো যে আমার ভোটগুলো অমককে দিতে হবে, খ্রিস্টানরা বলেন, বৌদ্ধরা বলেন বা অন্যান্য যে জাতিগত সম্প্রদায় আছে, এইভাবে কিন্তু একটা বিভাজন বাংলাদেশে সৃষ্টি হতে পারে। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা 21 সালে যেটি বলেছিলাম যে আপনার উচ্চকক্ষে সংখ্যানুপাতিক সিস্টেমে নির্বাচনটা হতে পারে, অর্থাৎ যারা কমিশনে এমন মতামত দিয়েছে, ওই মতামতের প্রেক্ষিতে কিন্তু আমাদের দল ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছে এবং এইটা আমাদের 21 সালের প্রস্তাবনায় আমাদের যে 21 দফা ঘোষণাপত্রে সেখানে উল্লেখ করা ছিল। এখন আসি এনসিপি প্রসঙ্গে। এনসিপি যেটি বলছে যে তারা নির্বাচন হবে এরকম কোনো নিশ্চয়তা দেখছে না। আবার কোনো কোনো নেতা বলছে যে ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে সর্বপ্রথম প্রেস সচিব তিনি মাগুরায় গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, এই নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না। এরপরে পরিবেশ উপদেষ্টা তিনি নিজে কিন্তু যেটি বলেছেন যে এনসিপি কি বলল তাতে আমাদের আসে যায় না, আমরা ফেব্রুয়ারি মাসে ইলেকশন করব। প্রধান উপদেষ্টা অতি সম্প্রতি তিনি কিন্তু একই কথা বলেছেন যে আমরা ফেব্রুয়ারি মাসে ইলেকশন করতে চাই। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমি যেহেতু 2018 সাল থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয়, সরকার বলেন বা আপনার যারা বিরোধী দল আছে বা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছে সবার তো আসলে সবার সাথে এক ধরনের সংযোগ আছে। সেই জায়গা থেকে আমার কাছে যতটুকু তথ্য রয়েছে যে সরকার আসলে ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা করতে চায়। নিঃশব্দে অবগত আছেন, বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছে বিচার ও সংস্কার না করে নির্বাচন হলে আবারও ফিরবে পুরনো সমস্যা। প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন, কারণ দেখেন বিএনপি কি সংস্কার চায় না, আমরা কি সংস্কার চাই না? বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের হয়তো দাবির মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সংস্কার ছাড়া বিচার ছাড়া নির্বাচন চায় এরকম একটি দলকেও দেখাতে পারবেন না। কিন্তু মূলত যারা আমরা রাজনীতি করি স্বাভাবিকভাবে আমাদের কাছে ভোট খুব ইম্পর্টেন্ট, আমরা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই। তো সেক্ষেত্রে যতগুলো বক্তব্য দেখছেন যে অমুক দল বিচার চায় না, সংস্কার চায় না, তারা শুধু নির্বাচন চায়, এই কথাগুলো বলা হচ্ছে মূলত রাজনৈতিক যে প্রতিযোগিতা, ভোটের যে রাজনীতি, সেই জায়গা থেকে আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে সংস্কার এবং বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না। সংস্কার এবং বিচারের যে একটা সঠিক প্রক্রিয়া সেইটা সমাপ্ত করার পরে বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। সরকারের তো কোনো উপায় নাই। ভাই কিন্তু বলেছেন যে সরকার নানান ধরনের সীমাবদ্ধতা বিবেচনা করেই নির্বাচনের যে রোডম্যাপ সেটা ঘোষণা করেছে। হ্যাঁ, এই সরকারের তো লিমিটেশন আছে, এটা তো আমাদের মানতে হবে। এই সরকারের যারা উপদেষ্টা তারা তো আসলে রাজনৈতিকভাবে অভিজ্ঞ না,
এটা তো সরকারও স্বীকার করে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে যথেষ্ট যোগ্য ব্যক্তিদের মাধ্যমে আমরা এই উপদেষ্টা পরিষদ গঠন করতে পারিনি, এবং এই উপদেষ্টা পরিষদের 1 বছরের যে কার্যক্রম, যেটি ভাই নিজেই বলেছেন যে হ্যাঁ অনেকের আরো অনেক প্রত্যাশা ছিল, আমাদেরও অনেক প্রত্যাশা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক পরিবর্তন করবেন, তিনি বাংলাদেশকে আমেরিকা ইউরোপের মতন সাজাবেন, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো হবে, কিন্তু তিনি পারেননি। এর দায়ভার শুধুমাত্র তার একার উপর না, তার যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের অনেক উপদেষ্টা ফাংশন করে না, অনেক উপদেষ্টার অনেক ধরনের চিন্তা, এইটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত বাংলাদেশের যে ব্যবস্থা আপনি দেখেন, শুধুমাত্র হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদী ব্যবস্থা, এই সরকার কিন্তু সেই ব্যবস্থা ওইভাবে পরিবর্তন করতে পারেনি। হয়তো কোনো কোনো জায়গায় রদবদল হয়েছে, কোনো কোনো জায়গায় হয়তো নতুন নিয়োগ হয়েছে, কিন্তু ওই যে সচিবালয়ে যারা বসে আছে এদের অধিকাংশই কিন্তু আওয়ামী প্রেতাত্মা, এরা কিন্তু আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী। সেই আওয়ামী প্রেতাত্মাদের আসলে যদি প্রশাসনে বহাল তবিয়তে রাখা হয়, তাহলে কতটা অবাধ, সুষ্ঠু কিংবা নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা আপনি রাখতে পারেন? প্রশ্নটি রেখে যাচ্ছি, বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশেদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন প্রশাসনে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বহাল তবিয়তে আছে। যদি তাই হয়ে থাকে, তাহলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করতে পারেন কি? দেখেন, যারা এই মুহূর্তে প্রশাসন চালাচ্ছে, আমরা কোনোভাবে আসলে প্রত্যাশা করি নাই যে তারাই আসলে প্রশাসনটা চালাবে। যারা আওয়ামী লীগের আমলে, বিশেষ করে যারা রাজনৈতিক তকমার মাধ্যমে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে জামাত বা বিএনপি তকমা দেওয়া হয়েছে যে জামাত বিএনপির আশীর্বাদ পুষ্ট, এদেরকে 16 বছর ধরে বঞ্চিত করা হয়েছে। তো আমাদের দাবি ছিল শুধুমাত্র জামাত বিএনপি তকমা না, অনেক নিরপেক্ষ কর্মকর্তা তাদেরকেও বঞ্চিত করা হয়েছে। সরকারের দায়িত্ব ছিল তাদের পুনর্বাসন করা এবং তাদেরকে প্রমোশন দেওয়া, কিন্তু সরকারের মধ্যে কতিপয় উপদেষ্টা, তাদের এক ধরনের চিন্তা ছিল যে আমরা তো আসলে আগামী 2 বছর বা কয়েক বছর দেশটা চালাবো, তো সেক্ষেত্রে শুধুমাত্র জামাত বিএনপি বা অন্যান্য যারা ঘরানার কর্মকর্তা আছে তাদেরকে যদি আমরা প্রমোশন দিই, তারা তো আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। তো সেক্ষেত্রে যারা আওয়ামী লীগের আছে তাদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে পারলেই তো ভালো। এই জায়গা থেকে মূলত সেই হাসিনার ফেসিবাদী ব্যবস্থা, সেটাকে বহাল রাখা হয়েছে। মূলত সংকট বা সমস্যা এই জায়গায় তৈরি হয়েছে। এইটা সরকারের, আমি প্রধান উপদেষ্টার ভুল আমি সেটি বলবো না। প্রধান উপদেষ্টা তো অনেক কাজে হয়তো ব্যস্ত থাকেন, আর তার বয়সগত একটা ব্যাপার আছে, কিন্তু যাদেরকে এই জনপ্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই সঠিক কাজটি করতে পারেনি, যে কারণে 1 বছরে এখনো পর্যন্ত সেই জুলাই বিপ্লবে যে সকল পুলিশরা গুলি করে মানুষ হত্যা করেছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমি কয়েকদিন আগে খবর পেলাম, গতকালও আপনি দেখেছেন যে শহীদ তাইম, তিনি যে যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন, তার ভাই রবিউল গতকাল আন্দোলন করেছে এবং আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে। তো এই বিষয়টা আমি আসলে জানার চেষ্টা করলাম যে এই যে পুলিশের এসআই যে গ্রেপ্তার হয়েছিল সে কিভাবে জামিন পেল। পরবর্তীতে জানতে পারলাম যে হাইকোর্টের মাধ্যমে জামিন পেয়েছে। পরিবারের অভিযোগ যে এই জামিনে সহযোগিতা করেছে জনাব আসিফ নজরুল। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে আসলে এই ক্ষেত্রে আসলে আসিফ নজরুলের করার কিছু নাই, কারণ হাইকোর্টের উপরে বা বিচার বিভাগের উপরে আইন মন্ত্রণালয়ের কোনো ধরনের হস্তক্ষেপ থাকে না। হ্যাঁ, যদি নিম্ন আদালত থেকে জামিন পেত সেক্ষেত্রে একটি ব্যাপার ছিল, কিন্তু হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে সরকারের উচ্চ পর্যায় থেকে মূলত লেনদেনের মাধ্যমে 5 কোটি টাকা লেনদেন করা হয়েছে। আমি কিন্তু রবিউলের সাথে কথা বলেছি, সে আমাকে জানিয়েছে যে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে সরকারের উচ্চ পর্যায় থেকে 5 কোটি টাকার লেনদেন হয়েছে এবং এই লেনদেনের মাধ্যমে জামিন পেয়েছে। মানে আমার প্রশ্ন হলো যে এই যে বিচার বিভাগে যে সকল বিচারকরা বসে আছে, কিভাবে একজন হত্যা মামলার আসামি সরাসরি গুলি চালাচ্ছে, ভিডিও আছে, আমার মোবাইলে ছবিও আছে, রবিউল ছবি চালিয়েছে, একদম সামনে থেকে তার ভাই তাইমকে গুলি করে হত্যা করছে, সেই আসামি জামিন পেয়ে গেল। আচ্ছা, এই আসামি জামিন পাওয়ার পরে সে কি বাংলাদেশে থাকবে? সে যে ভারতে পালিয়ে যায়নি সীমান্ত দিয়ে, তার নিশ্চয়তা কি? এখন আপনি এই যে পুলিশের কয়েকজনকে ধরলেন, তারাও আবার জামিন পেয়ে যাচ্ছে, আবার অধিকাংশকে ধরলেন না। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে 1 বছরে পুলিশের সংস্কার করতে কি আসলে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন ছিল? এই সরকারের তো দায়িত্ব ছিল যে পুলিশের সংস্কার করা। ঠিক এই প্রশ্নটি নিয়ে আমি আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে আসতে চাই।
1 বছর নিশ্চয়ই একটা দীর্ঘ সময়, এর মধ্য দিয়ে আসলে পুলিশের সংস্কার কেন করা গেল না? আপনি কিভাবে নিশ্চিত হলেন পুলিশের সংস্কার করা হয়নি? রাশিদ খান যেমনটি অভিযোগ করছিলেন সেই সেটা তো অভিযোগগুলো ওনার নিশ্চয়ই আপনি অভিযোগ, শুনেছেন। ওনারটা অভিযোগ আর আপনারটা স্টেটমেন্ট। আমি কোনটা ঠিক ধরে নেব? আপনি তো স্টেটমেন্ট করলেন যে কেন কিন্তু করা বিভিন্ন গেল সময় না। তো উপদেষ্টাদের তরফ থেকেও আমরা এমন কথা আমরা শুনেছি যে সরকারের প্রশাসনের সহযোগিতা পাচ্ছে না। আমরা সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছি, বিভিন্ন সময়ে জানিয়েছি পুলিশের কি কি সংস্কার করা হয়েছে এবং কি কি সংস্কার প্রক্রিয়াধীন আছে। এই বিষয়গুলো হয়তো আনফরচুনেট যে সেটা কি আপনারা খেয়াল করেন সন্তোষজনক? না। সন্তোষজনক কিনা সেটা তো আপনি বলবেন, আপনি সন্তুষ্ট কিনা। সরকার কাজ করছে, সরকার যতটুকু পারছে সাধ্য অনুযায়ী সরকার আইন মেনে বা বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে যতটা সম্ভব সেই কাজগুলো করছে, এবং সেই কাজগুলো আপনার জনগণের কাছে আমরা বিভিন্ন সময় তুলেও ধরছি। তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে আর অভিযোগ করছে সেটা প্রশাসনের এখনো রাজনৈতিক আসলে দলকেই বলতে হবে স্বৈরাচারের যে ভূতেরা বা প্রেতাত্মারা বহাল তবিয়তে আমরা আছে। তো অ্যাকচুয়ালি প্রেতাত্মা দিয়ে তো আর কাজ হয় না। আমরা সরকারে কাজ করার জন্য আত্মা খুঁজছি। সরকারের প্রশাসন ব্যবস্থাতে তো আপনার অনেক সাহসী মেধাবী লোকও আছে বাংলাদেশের প্রশাসনে। প্রশাসন আপনার সরকারি কর্মচারীর সংখ্যা কতজন? 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে। তো এদের মধ্যে আপনার, হ্যাঁ আপনি বলতে পারেন অনেকেই আগের সরকারে নিয়োগ পেয়েছে, কিন্তু আরও আগেও নিয়োগ পেয়েছে অনেকে। তো সরকার তো এসে একটা সেট প্রশাসনের এই 15 লক্ষ কর্মকর্তা কর্মচারীকে রাতারাতি চেঞ্জ করে ফেলতে কিন্তু পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছে, আমি যদি একটু যুক্ত রাজনৈতিক করি, বিশ্লেষক কি বলছে সেটা তারা গুরুত্বপূর্ণ বলছে বিষয় যে না। প্রশাসনের, আমি একটু পরিসংখ্যান দিয়ে আপনাকে বলছি, 25% চেয়ার বদলে গেছে। আমরা ব্যাপক রদবদলও দেখেছি বিভিন্ন সময়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। না, কাজের কাজ কিছু হয় না, এগুলোই তো সুইপিং রিমার্ক। কাজের কাজ কিছু হয়নি। কাজের কাজ কিছু না হলে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি থেকে দেশটাকে আস্তে আস্তে শৃঙ্খলার দিকে কিভাবে এগিয়ে আনা গেছে, আস্তে আস্তে কিভাবে আপনার আপনার এই যে আজকে গতকালকে আমরা দেখিয়েছি যে বাংলাদেশ বিমান 55 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রফিট করেছে। কাজের কাজ কিছু না হলে এটা কিভাবে সম্ভব হয়েছে? আমাদের অর্থনীতি যে ঘুরে দাঁড়িয়েছে, আমাদের যে মূল্যস্ফীতি কমে এসেছে, তো এগুলো কাজের কাজ না। কিছুক্ষণ আগে রাশিদ খান বলছিল যে উপদেষ্টা পরিষদের সক্ষমতার অভাবে সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। সরকারের কাছে কি প্রত্যাশাটা আকাশচুম্বী হয়ে যাচ্ছে, নাকি আসলে কোথাও ঘাটতি আছে? আপনি যদি মানে একটার পর একটা স্টেটমেন্ট করতে থাকেন তাহলে আমার পক্ষে জবাব দেওয়া কঠিন। প্রত্যাশা হচ্ছে এটা, এগুলো একটা সক্ষমতা, এগুলো আপেক্ষিক শব্দ। আপনার কাছে যে আপনার দৃষ্টিতে যিনি সক্ষম, আমার দৃষ্টিতে তিনি অক্ষম হতে পারেন। আপনার যেই উপদেষ্টা পরিষদকে ওই সময় নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়েই তো সরকার কাজ করতে হবে। তাদের চিন্তাভাবনা, তাদের পরিকল্পনাটাই তো সরকার বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং আমরা তো মনে করি যে সরকার অনেক ক্ষেত্রেই, অনেকগুলো আমি উদাহরণ আপনাকে দিতে পারবো যেগুলো এই গত 1 বছরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে, এবং যেই কাজের সুফল এখন সাধারণ মানুষ আস্তে আস্তে পেতে শুরু করেছে। তো আপনি যদি ঢালাওভাবে বলে দেন যে কোনো কাজ করতে পারেনি, তাহলে তো এটা হলো না। ইটস এ বায়াসড স্টেটমেন্ট। আমি রাশিদ খানের বক্তব্যকে কোট করেছি না, আপনি রাশিদ খানের বক্তব্যকে যদি কোটও করে থাকেন তাহলে রাশিদ খানকেও বলতে হবে হ্যাঁ যে কোন কোন জায়গায় সরকার ব্যর্থ হয়েছে। কিছু কিছু সব তো আর সাফল্য পাওয়া সম্ভব না, কিছু কিছু জায়গায় ব্যর্থতা আছে, সাফল্যও আছে। এগুলো নিয়েই আমরা কাজ করছি, এবং এগুলার একটা পর্যায়ে এসেছে দেখেই কিন্তু সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময়টা ঘোষণা করা হয়েছে। সরকার নির্বাচনের জন্য কাজ করছে, এবং নির্বাচনের পাশাপাশি দৈনন্দিন যে সরকার পরিচালনা সেই কাজটাও করছে। এখন প্রশাসনে আপনার কাছে মনে হতে পারে যে প্রশাসনে একেবারে অনেকেই আছে যে তাদেরকে পুনর্বাসন করা হয় নাই, তাদেরকে পুনর্বাসন না করে আগের সরকারের যারা আছে তাদের কোনো কোনো মামলা দিয়ে কাজ করা হচ্ছে। আগের সরকারের সময়ে যারা আছে, আপনি তো চাইলেই, আমি একটু আগেও যেটা বলেছি যে 15 লক্ষ কর্মকর্তা কর্মচারী চেঞ্জ করে ফেলতে পারবেন না। আবার সরকারকে যদি আপনি পুরোপুরি রিহ্যাবিলিটেশন সেন্টার করে ফেলেন তাহলেও তো কাজ করা সম্ভব না। কারণ যিনি আপনার 10 বছর ধরে কোনো কাজ করেননি, অবসরে আছেন, ওনাকে এনে আপনি বসিয়ে দিলেন। তো এরকম আপনি হয়তো ওই রকম দক্ষ অনেককে আপনি বসাতে পারেন, যারা আছে, যাদের দক্ষতা আছে, মেধা পরীক্ষিত, তাদেরকে দিয়ে অবশ্যই তাদের অনেককে তো পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। আবার অনেকে আছে যারা বঞ্চিত। আজকেও আমরা একটা কমিটি একটা প্রতিবেদন দিয়েছে যেখানে 78 জন সরকারি কর্মকর্তাকে ভূতপূর্ব পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই কাজগুলো তো করা হচ্ছে, এমন না যে সরকার একেবারে বসে আছে চোখ বন্ধ করে কোনো কাজ করছে না। প্রশাসনের পরিবর্তন হচ্ছে, প্রশাসনের নতুন নিয়োগ হচ্ছে, প্রশাসনের নতুনভাবে প্রশিক্ষণ হচ্ছে, প্রশাসনের রদবদল হচ্ছে। এই প্রক্রিয়াগুলো গত 1 বছর ধরেই চলমান আছে। এখন আমাদের যেটা সমস্যা হচ্ছে যে অনেকগুলো স্টেক হোল্ডার আছে এখন সরকারে, রাজনৈতিক দলের মধ্যে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল যাদের সমর্থন নিয়ে কাজ করছে। এখন সবাই এসে বিভিন্ন ধরনের চেষ্টা তদবির করে। তাদের মনোপুত না হলেই আপনি বললেন যে হ্যাঁ ওনারা
এই দক্ষ লোক ওনাকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, এভাবে আসলে সরকারের পক্ষে কাজ করা কঠিন। সরকার একটা নিয়মতান্ত্রিক উপায়ে আইনসিদ্ধভাবে যতটা সম্ভব অতটা প্রশাসনের রদবদল করে, প্রশাসনে যারা দক্ষ আছেন অভিজ্ঞ আছেন তাদেরকে সামনের সারিতে নিয়ে এসেছেন। যারা ইতিমধ্যে অবসরে চলে গিয়েছেন তাদের মধ্যে যারা সরকার যাদেরকে দক্ষ মনে করেছে, গুরুত্বপূর্ণ মনে করেছে, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে কাজ করার চেষ্টা করেছেন। এই প্রসেসটা তো এইভাবেই কন্টিনিউ করে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে একটা বছরে, তাই না? আর আপনি যে সংস্কারের কথা বললেন পুলিশে, আমি তো দেখেছি যে পুলিশে অনেকগুলো 54টা সংস্কার প্রস্তাব পুলিশে বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে, এর মধ্যে অনেকগুলো ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গিয়েছে। সবচেয়ে আপনার পুলিশের যে আপনার ট্রেনিং প্রসেসটা, পুলিশের যে ক্রাউড কন্ট্রোল, এটাতে তো একটা বিশাল পরিবর্তন এসেছে। আপনার আমরা 1 বছর আগেও দেখতাম যে পুলিশ কিছু হলে জনগণের উপর গুলি করতো, তাই না? পুলিশ কিভাবে এই যে এগুলো কন্ট্রোল করবে সেই বিষয়ে একটা সিস্টেমেটিক চেঞ্জ আনা হয়েছে, তো আপনারা সেটা দেখেছেন। আবার আইনগতভাবেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন যে কেউ চাইলে আপনার অনলাইনে জিডি করতে পারছেন, তাকে থানায় যেতে হচ্ছে না, এবং পুলিশ জিডি নিতে বাধ্য হচ্ছেন। প্রত্যেকটা মামলার এফআইআর গ্রহণ করতে পুলিশকে বাধ্য করা হচ্ছে। এরকম আমি এই মুহূর্তে মুখস্থ আপনাকে বলতে পারবো না, কিন্তু আমি জানি অনেকগুলো সংস্কার কার্যক্রম ইতিমধ্যেই চলমান আছে, অনেকগুলো প্রস্তাব এর মধ্যেই বাস্তবায়ন হয়েছে, এমনকি জনপ্রশাসনেও অনেকগুলো বাস্তবায়ন হয়েছে। সমস্যা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক সিলি বিষয় নিয়ে এত বেশি ব্যস্ত থাকি, এই যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো নিয়ে সেভাবে আলোচনাও হয় না, যে কারণে এগুলা আমরাও অনেক সময় আপনাদেরকে মনে করাই দিতে পারি না। কারণ এই বিষয়টা তো আলোচনাতেই থাকে না, কারণ আপনারাই আলোচনা করেন এমন সব বিষয় যেগুলো আসলে আমরা মনে করি যে খুব বেশি প্রাসঙ্গিক নয়, যার যে এই কম্পারেটিভলি এই সংস্কারের এই প্রস্তাবগুলোর তুলনায় 2000-এর মতো সংস্কার প্রস্তাব এসেছে। কয়েকদিন আগে আমরা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন সংস্কার কমিশনের আপনাদেরকে জানিয়েছি যে 37টি খুব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। 246টা সংস্কার প্রস্তাব প্রায় বাস্তবায়নাধীন, এবং মানে এগুলো যে কোনো সময় হয়তো একটা প্রস্তাব বাস্তবায়ন হবে। এখন এগুলো নিয়ে আমরা তো খুব বেশি আলোচনা হতে দেখি না। আপনাদের এই শোতেও আমি মনে করি না যে খুব বেশি আলোচনা হয়েছে। এই শোতে আমি যতবার এসেছি আমি আপনাদের এই শোতে যতবার এসেছি প্রত্যেকবারই একটা প্রশ্ন শুনেছি, নির্বাচন কবে? ভালো, এখন তো নির্বাচনের তারিখ দেওয়া হচ্ছে, এখন প্রশ্ন শুনছি নির্বাচন কি হবে? এটাই আপনারা এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ আছেন, একদম স্টেরিওটাইপ আলোচনা। আপনারা নিজেরাও বের হতে পারছেন না এবং মানুষকেও আসলে খুব বেশি ইনফরমেশন দিতে পারছেন না। কিন্তু সংস্কারের বিষয়ে যেমনটি আসলে আমরা দেখেছিলাম লন্ডন বৈঠকের পরে প্রধান উপদেষ্টা একটা শর্ত জুড়ে দিয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি বিচার ও সংস্কারে পর্যাপ্ত অগ্রগতি হয়। আমি সেই আলোচনায় ফিরতে চাই, এবং এই যে আওয়ামী লীগের অন্তত 2000 নেতা পালিয়েছে গণঅভ্যুত্থানের পর, এর মধ্যে ভারতেই অবস্থান করছে অন্তত 1300, হাসিনাও ভারতে অবস্থান করছে, সে ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি হতে যাচ্ছে সে আলোচনাও আনতে চাই বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আবুল কালাম আজাদ মজুমদার, আপনি বলছিলেন কিংবা অভিযোগ করছিলেন যে আমাদের আলোচনায় সবচেয়ে বেশি নির্বাচন কেন্দ্রিক আলোচনা করা হয়, যেটি স্টেরিওটাইপ, গতানুগতিক এবং অপ্রাসঙ্গিক। আমি যদি আপনার কথা মতো প্রাসঙ্গিক আলোচনায় ফিরি, আমি যদি একটু মনে করিয়ে দিতে চাই, যেমনটি প্রধান উপদেষ্টা শর্ত জুড়ে দিয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বিচার ও সংস্কারে পর্যাপ্ত অগ্রগতির শর্ত, এক ধরনের শর্ত আমরা দেখেছি, কিন্তু পর্যাপ্ত অগ্রগতিটা আসলে কিভাবে নির্ধারণ হবে এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের অন্তত 2000 নেতাকর্মী পালিয়েছে, এর মধ্যে ভারতেই অবস্থান করছে 1300 জন, শেখ হাসিনাও ভারতে অবস্থান করছে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে পাশের দেশে বসে। সে বিষয়ে সরকার অবগত কিনা, পদক্ষেপ নিতে চায় কিনা? ধন্যবাদ। আপনার দুটো প্রসঙ্গ আসলে একটার সাথে আরেকটা সম্পর্কিত, বিশেষ করে বিচার সম্পর্কিত। কারণ আপনি অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বিচারের পর্যাপ্ত অগ্রগতি মানে কিন্তু আমরা বিচার কার্যক্রমের অগ্রগতিটা উনি মেন করেছেন। সেটা কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে শুরু হয়েছে, অনেকগুলো মামলা চার্জশিট বিভিন্ন পর্যায়ে দাখিল করা হয়েছে, অনেকগুলো মামলাতে চার্জশিট অ্যাকসেপ্ট হয়েছে, অনেকগুলো মামলাতে ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। এমনকি মানবতা বিরোধী যে অপরাধের জন্য যে আদালত গঠন করা হয়েছে সেখানে একটা বড় মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে এবং এর মধ্যে বেশ কয়েকদিন সাক্ষ্য গ্রহণ হয়েছে। সো আমরা মনে করি যে এটাই একটা অগ্রগতি। বিচারের অগ্রগতি তো সরকার কি করতে পারে? সরকার আপনার পুলিশকে বলতে পারে যে তদন্ত দ্রুত শেষ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা, সরকারের দায়িত্ব এখানে। তারপর তো আদালত তার মতো করে বিচারিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতিগুলো আছে আমরা মনে করি সেই অগ্রগতিগুলো যথেষ্ট, এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়ের
কথা বলা হয়েছে সেই সময় পর্যন্ত আরও বেশ কিছু অগ্রগতি আমরা দেখতে পাবো বলে প্রত্যাশা করি। পুরোটা বিষয়টা আদালতের উপর নির্ভর করে, আদালত কিভাবে এগিয়ে যাবে, তার কার্যক্রম কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা সম্পূর্ণ তাদের বিষয়। কিন্তু আমরা একটা প্রত্যাশার জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা নির্বাচনের আগে এই বিষয়ে আমরা আরও বেশ কিছু অগ্রগতি দেখতে পাবো। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, এটা তো সরকার অবগত আছে, আবার মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে অবগত হচ্ছে, এবং এই বিষয়ে আজকেও আমি দেখেছি যে আলোচনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন করে ভারতকে চিঠি লেখা যায় কিনা, ভারতের কাছে জানতে চাওয়া যায় কিনা যে ভারত বাংলাদেশের কোনো নাগরিক ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে কিনা। যদি সেটা করা হয় তাহলে ভারতের কাছে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হবে। তবে একটা বিষয় তো আমরা সবাই ধারণা করতে পারি, যারা পালিয়ে গেছে এরা সবাই আসলে বিচার এড়াতে পালিয়ে গিয়েছে, কারণ তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে। তো তারা পালিয়ে যাক বা দেশে আবার ফিরত আসুক, বিচার যদি তারা কোনো অপরাধের দায়ে অভিযুক্ত হয় তাহলে বিচারের মুখোমুখি তাদেরকে তো হতেই হবে, এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া তো চলমান আছে, সেটা আমি একটু আগে আপনাকে বললাম। আর সংস্কারের যে অগ্রগতির কথা বলেছেন সে বিষয়েও কিন্তু আমি আসলে আপনার বিরতির আগেই আপনাকে বলেছি যে একটা অগ্রগতির কথা বলেছি যেগুলো আশু করণীয়, প্রায় 350-র মতো প্রস্তাব বিভিন্ন সংস্কার কমিশন আশু করণীয় কথা বলেছে। এর মধ্যে কিছু প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে, প্রায় 250-র মতো প্রস্তাব এর মধ্যে বাস্তবায়নাধীন আছেন। আর সংস্কারের সবচেয়ে বড় যে অগ্রগতি সেটা হচ্ছে আপনার জুলাই সনদ। আপনি এখানে আমার সাথে একজন রাজনীতিবিদ বসে আছেন, একটা রাজনৈতিক দলের একজন বড় নেতা, উনি নিজেও অনেকগুলো আলোচনায় অংশ নিয়েছেন। টানা অনেক দিন আসলে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে, এবং জুলাই সনদ নিয়ে কিন্তু আমরা একটা পর্যায়ে অলরেডি এসেও গিয়েছি। এবং এই এখন যেটা আগামী সপ্তাহে আমরা আশা করছি যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আবার আলোচনা হবে। সনদের একটা খসড়া ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে এবং তাদের আজকে মতামত দেওয়ার শেষ দিন ছিল। আমরা আশা করি যে আজকে যদি কেউ নাও দিতে পারে তাহলে হয়তো 1-2 দিন সময় বাড়ানো হবে, তারা তাদের মতামতটা দেবে। তো জুলাই সনদটা যদি আপনার স্বাক্ষরিত হয়ে যায় বা জুলাই সনদের ব্যাপারে সম্পূর্ণভাবে যদি ঐক্যমত্যে আসা যায়, জুলাই সনদের বিষয়বস্তু এবং বাস্তবায়ন প্রক্রিয়া, তাহলে এটা তো সংস্কারের জন্য একটা বিরাট অগ্রগতি। কিন্তু জুলাই সনদ দিয়েও তো আমরা সন্দেহ সংশয় দেখছি, সন্দেহ রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা এমন প্রশ্ন তুলেছে বিএনপি। এই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, সরাসরি এই বিষয়টা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। এগুলা নিয়ে আলোচনার সুযোগ তো এখনো আছে। সংবিধানের উপরে স্থান পাবে কি পাবে না এটা নিয়েও আলোচনার সুযোগ আছে। আর সংবিধানের যে বিষয়টা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে কোনো বিষয় যদি সাংঘর্ষিক হয় সংবিধানের সাথে, বর্তমান সংবিধানের সাথে, তাহলে জুলাই সনদে যে বিষয়টা থাকবে সেটাকে প্রাধান্য দেওয়া হবে। এখন এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে, বিভিন্ন জনের ব্যাখ্যা করার বিভিন্নভাবে সুযোগ আছে। এখন সংবিধানে তো এই মুহূর্তে বলা হয়েছে যে আমাদের একজন যে কোনো যত খুশি মেয়াদে আপনার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কিন্তু জুলাই সনদে বলা হচ্ছে যে 10 বছরের বেশি আপনার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এখন তো তাহলে এটা সংবিধানের সাথে বর্তমান সংবিধানের সাথে এটা সাংঘর্ষিক। তো যখন এই আলোচনাটা আসবে তখন আপনি কি বর্তমান সংবিধান যেভাবে আছে এটা রেখে দেবেন নাকি জুলাই সনদে যেই সিদ্ধান্তটা হয়েছে সেটা রাখবেন? অবশ্যই জুলাই সনদটাকে প্রাধান্য দিতে হবে, কারণ এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই প্রাধান্য দেওয়াটাকে কি সংবিধানের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া কিনা সেটা রাজনৈতিক দল যারা আছেন তারা ভেবে দেখবেন, তারা বসে সিদ্ধান্ত নেবেন আসলে বিষয়টা কি। তারপরে আদালতে প্রশ্ন তোলা যাবে না এটা নিয়ে একটা কথা বলা হয়েছে। হ্যাঁ, আপনি যদি জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলেন, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে পরবর্তীতে আদালতে যদি সেটা যায় তাহলে এই সনদের বাস্তবায়নের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা হয়তোবা দীর্ঘায়িত হতে পারে। তো এই আশঙ্কা থেকে এরকম একটা প্রস্তাবনা রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে বসে তারা সিদ্ধান্ত দেন না এটা করা যাবে না, সেটা করা না। আমি তো বললামই জুলাই সনদ নিয়ে আলোচনা তো এখনো শেষ হয়ে যায়নি। যেটা রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে সেটা খসড়া। এই খসড়া তৈরিটাই আমি মনে করি যে সংস্কারের ক্ষেত্রে অনেক বড় অগ্রগতি। এখন এই খসড়া নিয়ে তারা তাদের মতামত দিবেন এবং দেওয়ার পরে আরেক দফা আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে তো তারা সবাই মিলে একটা সিদ্ধান্তে আসবেন। তো এই সিদ্ধান্তগুলো যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে এই বিষয়ে ততক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র সন্দেহ সংশয় এগুলো বলতেই পারি। এগুলা বলে আসলে কোনো লাভ হবে না। এগুলা
কাজের কাজটা হবে যখন আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই আলোচনায় যখন একটা সমাধান হবে তখনই আমরা বিশ্বাস করি যে সেটা একটা বড় অগ্রগতি আবুল হবে। কালাম আজাদ মজুমদার, একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। বিদেশিদের হাতে যাবে চট্টগ্রাম বন্দরের 5 টার্মিনাল, খরচ বৃদ্ধির শঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা। কিন্তু সেই সঙ্গে একটি প্রশ্ন যুক্ত করতে চাই, এর আগে আমরা দেখেছিলাম যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেয়াকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছিল। সেই বিরোধের মীমাংসা হয়েছে কিনা এবং সরকারের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছিল রাজনৈতিক দলগুলো। চট্টগ্রামে তো অনেকগুলো টার্মিনাল আছে, এর মধ্যে একটা টার্মিনাল তো বিদেশিদেরকে 2023 সালে দিয়ে দেওয়া হয়েছে, তখন তো আমরা কোনো রাজনৈতিক দলকে আপত্তি করতে দেখিনি, তাই না? তো এখন এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর একটা কোম্পানি চট্টগ্রাম বন্দর আপনার পরিচালনা করছিল সেই প্রথম থেকে 2007-এ যখন নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল তৈরি হলো তখন থেকে পরিচালনা করছিল এবং তারা বিনা টেন্ডারে সেই কাজটা করছিল। তাদের কাছ থেকে নিয়ে এখন পরিচালনার দায়িত্বটা নৌবাহিনীর হাতে দেওয়া হয়েছে 6 মাসের জন্য। তো 6 মাসের পরে এটা বাড়ানো হতে পারে, তারপর তো নির্বাচিত সরকারই এসে যাবে। রাজনৈতিক দল যদি আপত্তি থাকে বা রাজনৈতিক দল যদি মনে করে রাজনৈতিক দলগুলো এটা বিদেশিদের হাতে দেওয়া যাবে না, তাহলে রাজনৈতিক দলগুলোই তো সেই সিদ্ধান্ত নিতে পারবে। এই 6 মাস পরে, 6 মাসের মধ্যে 6 মাস শেষ হবে ডিসেম্বরে, তারপরে গ্যাপটা থাকতেছে 2 মাস, তাই না? অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে বিদেশি যারা এই বন্দর পরিচালনায় অভিজ্ঞ অপারেটর যারা আছে তাদেরকে যদি বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাহলে বন্দরের কার্যক্ষমতা বাড়বে। এবং এটা যে বাড়ে বন্দর পরিচালনার ক্ষেত্রে আপনার পরিবর্তন আসার ফলে বন্দরে যে কন্টেইনার হ্যান্ডেলিংটা বেড়েছে, এটা তো আমরা উদাহরণ দিয়ে এর মধ্যেই দেখিয়েছি। এখন কোনো রাজনৈতিক দল যদি বা আগামীতে যারা নির্বাচিত সরকার আসবে, আসলে মূল সিদ্ধান্তটা তাদেরকে নিতে হবে, বাস্তবায়ন করতে হবে, কারণ আমরা জানি যে নির্বাচনের খুব বেশি দেরি নেই। তো তারা নির্বাচিত সরকার তার নীতি অনুযায়ী যদি মনে করে যে এটা তারা অন্যভাবে পরিচালনা করবে, সেই স্বাধীনতা তো তাদের থাকবেই। তো সেটার জন্য এখনই এত সন্দেহ, সংশয়, দ্বিধা এগুলো নিয়ে আসলে না ভেবে আমার মনে করি যে আমাদের যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করি, তাহলে আমরা আমাদের যে রাষ্ট্র পরিচালনার যে নীতি, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই নীতিগুলো আমরা আসলে জনগণের কাছ থেকেই আমরা পেয়ে যাব। জনগণই আসলে একটা রায় দিয়ে দেবে রাষ্ট্র কারা পরিচালনা করবে, কাদের নীতিটা জনগণ পছন্দ করবে, তারা সেভাবে তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেবে। এবং সেন্ট মার্টিন নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সেন্ট মার্টিনের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে, এ বিষয়ে সরকারের তরফ থেকে কোনো কিছু বিষয়ে সরকারের পক্ষ থেকে অসংখ্যবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখন কেউ যদি সেই ব্যাখ্যাটা না শোনে অথবা ভুলে যায় এবং তারপর প্রতিদিন খালি সকালে উঠে একবার করে সংশয় প্রকাশ করে, সেটা তার একান্তই নিজস্ব সমস্যা। আমি মনে করি না যে সেন্ট মার্টিন নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা আছে। সেন্ট মার্টিন আমাদের জীববৈচিত্র্য রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বীপ। এখানে যে প্রবালগুলো ছিল সেই প্রবালগুলোর আপনার মাত্র 41% এই মুহূর্তে অবশিষ্ট আছে। এটাকে রক্ষা করাটা আমাদের প্রাকৃতিক প্রতিবেশের জন্য খুব জরুরি। এবং এটা তো আপনার একেবারে জনগণের জন্য অফ লিমিট করে দেওয়া হয়নি। জনগণ তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেন্ট মার্টিনে যেতে পারবে। সেন্ট মার্টিন নিয়ে যদি কোনো কিছু হতো তাহলে তো জনগণ সেখানে গেলে দেখতে পাবে। কোনো না কোনো সময় তো সেন্ট মার্টিন যাবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জনচলাচল সেখানে সীমিত রাখা হয়েছে যাতে করে সেখানকার পরিবেশটা রক্ষা পায়। এবং এই বিষয়ে অনেকবার সরকার ব্যাখ্যা দিয়েছে। এখন আপনি তো আজকে যেগুলো প্রশ্ন করছেন প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা শঙ্কা এবং একটা দ্বিধা রাখছেন। এই শঙ্কা দ্বিধাগুলো আমি মনে করি যে আপনারা যদি আরেকটু ভালো করে স্টাডি করেন তাহলে আপনাদের এমনিই কেটে যাবে। এখানে আমাকে ডেকে এনে প্রতি বিষয়ে সংশয় আর দ্বিধা আপনার দূর করার কোনো প্রয়োজন হবে না। দায়িত্বশীল জায়গা থেকে উত্তর পেলে নিশ্চয়ই আমাদের সংশয় ভাবেই কেটে যাবে। এই ক্ষেত্রে আপনাদেরও একটু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, কারণ যে বিষয়ে ব্যাখ্যাটা গত বছরের ডিসেম্বরে দেওয়া হয়েছে সেটা যদি যে প্রশ্ন সেই প্রশ্ন সেই জায়গা থেকে জনগণের করতে হবে। আবুল কালাম আজাদ মজুমদার, যদি বারবার সেই প্রশ্ন জনগণের আসে, বারবার সেই প্রশ্নগুলো আমাদের যেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে গত বছরের নভেম্বরে, সেই প্রশ্নের উত্তর আমি তো এখানে চর্বিত চর্বণ এখানে করব না আপনার, তাই না? আরো আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনার এই বিষয়টা তো উত্তর দেওয়া হয়েছে। এখন প্রতিদিন কি আমি একই বিষয়ে নভেম্বরের প্রশ্ন নিশ্চয়ই এই বছরের আমার মনে হয় যে অগাস্টে এসে ভুলে যেতেই পারে। সেই উত্তরটি নিশ্চয়ই আরেকবার আমরা আশা করতেই পারি। আপনি যদি ভুলে যান তাহলে আপনাদের একটু পড়াশোনা করে দেখে আপনাদের এই প্রশ্নের উত্তরটা জেনে রাখা উচিত, কারণ এই বিষয়ে সরকার তার ব্যাখ্যাটা এর মধ্যে দিয়ে দিয়েছে। আমি তো সরকারের প্রতিনিধি না, আমি আপনাকে প্রশ্ন করতে পারি। না, সরকার তো সরকারের ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। আপনি এখন আধা ঘন্টার একটা শোতে যদি প্রথমে সেন্ট মার্টিন যান, এরপরে যদি আপনি আমাকে হন্ডুরাস নিয়ে যান, তাহলে তো এটা আমার জন্য মুশকিল। ধন্যবাদ জানাচ্ছি আবুল কালাম আজাদ মজুমদার। রাশেদ খান, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নানা কটূক্তি প্রসঙ্গে সেনা প্রধানের অবস্থান ছিল আমরা দেখলাম ধৈর্যশীল।
তিনি বলেন, গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী, ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলের নেতাও সেনাবাহিনীকে আক্রমণ করে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। এর কারণ কি? জি, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, তার আগে কিছু কথা বলি। ভাই যেটি বলছিলেন, দেখেন দৈনিক আমার দেশ পত্রিকা, সেখানে যেটি উল্লেখ করা হয়েছে যে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের বহাল তবিয়তে রেখেছেন 4 জন উপদেষ্টা, তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং একের পর এক বিস্তারিত তথ্য উপাত্ত কিন্তু দৈনিক আমার দেশ পত্রিকা একের পর এক তারা কিন্তু পাবলিশ করছে এবং অন্যান্য গণমাধ্যমেও আসছে, যেখানে আসলে এই সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল যে সকল ডিসি, এসপি, ইউনো, সচিবরা 14 সালের নির্বাচনে, 18 সালের নির্বাচনে, 24 সালের নির্বাচনে বিতর্কিত ভূমিকা রেখেছে, তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা। হ্যাঁ, কতিপয় সচিবের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই যে পত্রিকায় যাদের নাম প্রকাশিত হচ্ছে তাদেরকে আবার পুনর্বাসন কারা করলো, আশ্রয় প্রশ্রয় কারা দিল? 4 জন উপদেষ্টার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু তাদের দপ্তরের কথা উল্লেখ করা আছে। সরকারের দায়িত্ব ছিল এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। এখন যেটি ভাই বললেন যে সবাইকে তো আসলে সরিয়ে দিয়ে রাষ্ট্র চালানো সম্ভবপর নয়, এটি তো আমরাও বুঝি, কিন্তু যাদেরকে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব দেওয়ার আগে তদন্ত করা দরকার ছিল। এখন যারা 10 বছর আগে চাকরিচ্যুত হয়েছে, ওএসডি হয়েছে, হ্যাঁ এরকম সংখ্যাও যেমন আছে, ঠিক একইভাবে বিভিন্ন ব্যক্তি কিন্তু সচিব পদে থেকে বা গুরুত্বপূর্ণ পদে থেকে তারা কিন্তু চাকরিচ্যুত হয়েছে বা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। 10 বছরে নিশ্চয়ই তারা ভুলে যাননি। যেমন নির্বাচন কমিশনারদেরকে আপনি বসিয়েছেন, এমনকি প্রধান নির্বাচন কমিশনার তিনিও তো সচিব ছিলেন, দীর্ঘ সময় পরে তাকে এনে এই দায়িত্ব দিয়েছেন। ডিএমপি কমিশনার একই অবস্থা। সুতরাং এই মিনিস্ট্রিগুলোতে আমার মনে হয় যে এইভাবে নিয়োগ দেওয়া সম্ভবপর ছিল। আমি জানি না যারা জনপ্রশাসনের দায়িত্বে ছিলেন তারা এই কাজটি কেন করতে পারেননি। সংস্কারের বিষয়ে যেটি ভাই বললেন যে হ্যাঁ আমি আসবো, যে অনেকগুলো সংস্কার হয়েছে এটা সত্য, কিন্তু মানুষের আরো প্রত্যাশা ছিল। পুলিশের মধ্যে আসলে দৃশ্যমান সংস্কার কতটুকু হয়েছে সরকারকে তো দৃশ্যমান দেখাতে হবে। একই সাথে প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা সরকারের উচিত ছিল, সরকার সেটা করে নাই। সবথেকে গুরুত্বপূর্ণ সংস্কার শিক্ষা এবং চিকিৎসা, দুইটা আলাদা কমিশন গঠন করা দরকার ছিল। ঢাকা মেডিকেলে যান, আগেও যে দশা এখনো একই দশা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন, দেখবেন পড়াশোনার থেকে আন্দোলনটা বেশি, রাজনীতি বেশি। কিন্তু আমরা প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পড়াশোনা বেশি হতে হবে। সবাই যদি নেতা হয় তাহলে ডাক্তার কে হবে, ইঞ্জিনিয়ার কে হবে, আগামীতে গবেষক কে হবে। হ্যাঁ, সেনাপ্রধান ওইখানে আসবো। সেনাপ্রধান যেটি বলেছেন তিনি যথার্থই আসলে বলেছেন। আমার মনে হয় যে বয়সের সাথে সাথে মানুষের অভিজ্ঞতা বাড়ে, আর অভিজ্ঞতা বাড়লে মানুষের কথার ভিতরে আচরণে পরিবর্তন আসে। আজ থেকে 5 বছর আগে আমি যেভাবে কথা বলতাম, যে আচরণ করতাম, নিশ্চয় আমি করি না। সুতরাং এনসিপির যে নেতা সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছে যে সেনাবাহিনীর ঘিলু নাই, অস্ত্র চালাতে পারে না, আমার মনে হয় ভাইয়ের কাছে যদি প্রশ্ন করেন ভাইও এই বিষয়টি অবশ্যই ডিনাই করবে। আমরা মনে করি তার বয়স এবং অভিজ্ঞতার কারণে এই ধরনের মন্তব্য তিনি করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আবুল কালাম আজাদ মজুমদার আপনাকে। দর্শক শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।